বিশাল সম্পদের অধিকারী এক পিতা তার ভাগ্যহীনা কন্যার হাত তুলে দিলেন এক সামান্য কাঠমিস্ত্রির হাতে। পরের দিন ভোরে আসল পরিচয় সামনে আসতেই সকলের ঘোর কেটে গেল। দর্শক, চট্টগ্রামের বুকে আফতাব মাহমুদ ছিলেন সামুদ্রিক জাহাজ ব্যবসার একচ্ছত্র অধিপতি। পুরো বন্দর নগরীতে তার দাপট এবং প্রতিপত্তি এমন পর্যায়ে ছিল যে সাধারণ মানুষের কাছে তিনি শুধু ব্যক্তি ছিলেন না, ছিলেন ক্ষমতার এক প্রতীক। বিশাল সব কন্টেনার ইয়ার্ড, বিলাসবহুল প্রাসাদ, অঢেল সম্পদ কি ছিল না তার। তবে এই বিশাল সাম্রাজ্যের মাঝেও তার হৃৎপিণ্ড যেন একটি জায়গাতেই আটকে ছিল, তার আদরের কন্যা জারা। যারা ছিল আফতাব সাহেবের প্রয়াত প্রথম স্ত্রীর শেষ স্মৃতি। স্ত্রীকে হারানোর পর তিনি মেয়েকে নিজের হাতে তিল তিল করে বড় করেছিলেন। মেয়ে যেন তার কাছে কেবল সন্তান নয়, জীবনের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। বাবার সাথে জারার সম্পর্কটাও ছিল ভীষণ অবিচ্ছেদ্য। এত প্রাচুর্যের মাঝে বেড়ে উঠলেও তার স্বভাবে আভিজাত্যের কোনো অহমিকা ছিল না। সে ছিল অত্যন্ত ধীরস্থির প্রকৃতির। তার মুখের ভাষা ছিল স্নিগ্ধ এবং সে ছোট বড় সকলকে সমান মর্যাদা দিত। এমনকি বাড়ির কর্মচারীরাও তাকে নিজেদের ঘরের মেয়ের মতোই স্নেহ করত। আফতাব মাহমুদের প্রায়ই মনে হতো জীবনে তিনি হয়তো কাড়ি কাড়ি অর্থ জমিয়েছেন, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ উপার্জন যদি কিছু হয় তবে সেটা তার এই কন্যা। কালক্রমে যারা যৌবনে পদার্পণ করল। উচ্চশিক্ষিতা, মার্জিত, অপরূপা এবং গুণবতী এক নারী। এক বনেদি, বিত্তবান ও সুপরিচিত বংশের ছেলের সাথে আফতাব সাহেব মহা সমারোহে মেয়ের বিয়ে সম্পন্ন করলেন। তার বুক ভরা আশা ছিল এবার তার রাজকন্যা নিজের সংসারে পরম শান্তিতে দিন কাটাবে। তবে বিধিলিপি বোধহয় এই আনন্দকে দীর্ঘস্থায়ী হতে দিতে রাজি ছিল না। বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই এক ভয়াবহ নৌ দুর্ঘটনায় জারার স্বামীর অকাল মৃত্যু ঘটে। যে নববধূর আলতারাঙা পায়ের ছাপ এখনও বাড়ি থেকে মুছে যায়নি, তার গা থেকে সমস্ত গহনা কেড়ে নেওয়া হলো। বিনুনির বাঁধন খুলে দেওয়া হলো। উজ্জ্বল রেশমি শাড়ির স্থান দখল করল ফ্যাকাশে রঙের পোশাক। চারপাশের মানুষজন তার দিকে এমন দৃষ্টিতে তাকাতে শুরু করল যেন সে কোনো রক্তমাংসের মানবী নয়, নিছকই এক অমঙ্গলজনক অস্তিত্ব। পরিবারের সদস্যরা সান্ত্বনা দিত ঠিকই, কিন্তু সমাজের চোখ রাঙানি পাল্টে গিয়েছিল। আর জারার ভেতরের রঙিন আকাশটা এক মুহূর্তেই যেন চুরমার হয়ে মাটিতে মিশে গিয়েছিল। জারা পিতৃগৃহে প্রত্যাবর্তন করল। তারপর থেকে প্রাসাদোপম সেই বাড়িটা আগের মতোই ছিল। অন্দরমহল অপরিবর্তিত ছিল, পরিচিত মুখগুলোও বদলায়নি। শুধু জারা নামের সেই প্রাণোচ্ছল মেয়েটা আর আগের মতো রইল না। একসময় যার হাসিতে বাড়ি মুখরিত হতো, এখন তার ঠোঁটে কেবলই এক জমাট বাঁধা নৈঃশব্দ। সে কেবল বারান্দায় দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। আগে সে ক্যানভাসের রং মেলাতে ভালোবাসত, এখন রঙের তুলি দেখলে তার বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে উঠত। আগে সে বাবার কাছে সারা দিনের গল্প জুড়ে দিত, আর এখন ২৪ ঘন্টায় জোর করে হয়তো দু একটি বাক্যের বিনিময় হতো। একজন পিতার জন্য এই দৃশ্য হজম করা মোটেও সহজসাধ্য ব্যাপার ছিল না। আফতাব সাহেব জাহাজের ব্যবসায় অনেক ঝড়ঝাপটা সামলেছেন, কিন্তু নিজের চোখের সামনে নিজের সন্তানকে এভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখা তার মানসিক সীমানার বাইরে চলে যাচ্ছিল। তিনি শুভাকাঙ্ক্ষীদের কথা শুনলেন, মেয়েকে নিয়ে দেশ বিদেশে ভ্রমণের চেষ্টা চালালেন। তবে জারার মনের যে জায়গাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তা কোনোভাবেই আর মেরামতের যোগ্য ছিল না। বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর আফতাব সাহেব দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তার ধারণা ছিল সংসারে একজন গৃহিণীর ছোঁয়া পেলে হয়তো সব গুছিয়ে উঠবে, যারাও একজন মায়ের ছায়া পাবে। তবে এই প্রত্যাশার প্রদীপ খুব দ্রুতই নিভে গেল। তার নববিবাহিতা স্ত্রী নাদিয়া বাইরে থেকে নিজেকে যতটা স্নেহমণি হিসেবে উপস্থাপন করত, তার অন্তরাত্মা ছিল ঠিক ততটাই বিষাক্ত। স্বামীর উপস্থিতিতে সে জারার জন্য প্রবল উৎকণ্ঠা দেখাত, অথচ তিনি চোখের আড়াল হলেই সে জারাকে তীক্ষ্ণ বাগবানে ক্ষতবিক্ষত করত। এইটুকু বয়সেই সব শেষ ভেবে একেবারে সন্ন্যাসিনী হয়ে বসে আছো যে, এই মনমরা বেশেই কি বাকি জীবনটা পার করে দেবে নাকি? আসলে কারো কারো কপালটাই এমন পোড়া হয়, যে বাড়িতে পা রাখে সেখানে কেবল মনহুস আর অমঙ্গল ডেকে আনে।
যারা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল, সে এসবের কোনো প্রত্যুত্তর করত না। সে একদম বোবা হয়ে থাকত। তবে তার এই নিশ্চুপ থাকাটা হেরে যাওয়ার লক্ষণ ছিল না। এটা ছিল সেই অবর্ণনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ, যা এতটাই তীব্র হয় যে মানুষের বাকশক্তি রুদ্ধ করে দেয়। দিন গড়ানোর সাথে সাথে নাদিয়ার সেই বিষাক্ত কথাগুলো জারার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে শুরু করল। সে ডাইনিং রুমে আসা প্রায় ছেড়ে দিল। ড্রয়িং রুমে কোনো মেহমান এলে সে নিজের ঘরে খিল দিয়ে রাখত। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বকেই অচেনা লাগত তার। তার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করেছিল যে পৃথিবীতে তার আর কোনো উপযোগিতা অবশিষ্ট নেই। অপয়া তকমাটা তার অস্তিত্বের সাথে এমন আঠার মতো লেগে গিয়েছিল যেন সে কোনো স্বাধীন সত্তা নয়, বরং এমন এক অভিশাপ যাকে সবাই করুণা করে অথবা এড়িয়ে চলতে চায়। এক বরন্ত বিকেলে আফতাব সাহেব নিজের চেম্বার থেকে ফিরে সরাসরি জারার কামরার দিকে পা বাড়ালেন। ঘরের কপাট কিছুটা ভেজানো ছিল, ভেতরে টিমটিমে আলো জ্বলছিল। যারা মেঝের কার্পেটে বসে আছে, তার হাতের মুঠোয় তার পুরনো একটি অ্যালবামের পাতা। সে পাতাটির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, অথচ তার গাল বেয়ে অঝরে অশ্রু ঝরছে। কোনো কান্নার শব্দ বা গোঙানি নেই, শুধু নিঃশব্দে জলধারা বয়ে চলেছে। আফতাব সাহেব স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড, তারপর খুব সন্তর্পণে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন। যারা মা আমার? যারা ধরফর করে উঠে অ্যালবামটা লুকিয়ে ফেলার চেষ্টা করল। জি আব্বু। আফতাব সাহেব পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মাগো, আমার কাছে কিছু গোপন করো না। তুমি কি সত্যি তোমার গোটা ভবিষ্যৎ এভাবেই নষ্ট করে দিতে চাও? যারা এক পলক তার পিতার মুখের দিকে তাকালো, পরক্ষণেই তার দু চোখ পানিতে ভরে উঠল। অধর কাঁপতে লাগল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, আমার তো আর কোনো জীবনই বেঁচে নেই আব্বু, সব তো শেষ হয়ে গেছে। কথাটি শুনে আফতাব সাহেবের হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল। ওই রাতে তার দু চোখের পাতা এক হল না। তিনি প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করলেন যে তার মেয়ের শুধু একটা ছাদ দরকার নেই, তার প্রয়োজন সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। কিন্তু এই চিন্তার পরপরই কিছু ভয়ানক প্রশ্ন তার মাথায় ভিড় করতে লাগল। যারা কি আরেকবার বিয়ের পিঁড়িতে বসতে সম্মত হবে? চারপাশের লোকেরা কি তাকে শান্তিতে থাকতে দেবে? এমনকি কোনো উদার মনের মানুষের দেখা মিলবে যে তাকে করুণার পাত্রে হিসাবে নয়, বরং একজন মর্যাদাবান জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করবে? সেই রাত থেকেই আফতাব সাহেবের পাত্রের সন্ধান আরম্ভ হল। তিনি শহর ও শহরের বাইরের অনেক প্রভাবশালী পরিবারের ছেলেদের প্রোফাইল ঘাঁটলেন। পরিচিত অনেকেই নানা প্রস্তাব নিয়ে এলো। কেউ অত্যন্ত বিত্তশালী, কিন্তু তাদের চাহনি সুবিধের ঠেকল না। কেউ বিশাল সাম্রাজ্যের মালিক, কিন্তু তাদের একজন জীবনসঙ্গী নয়, বরং ড্রয়িং রুমের শোভাবর্ধনকারী পুতুল দরকার ছিল। আবার কেউ কেউ এমন ভাব দেখাচ্ছিল যেন একজন ভাগ্যহীনা মেয়েকে উদ্ধার করে তারা বিরাট কোনো বদান্যতা দেখাচ্ছে। আফতাব সাহেব পরতে পরতে কেবল মেকি রূপ আর ভণ্ডামি দেখতে পেলেন। একটি খাঁটি মানুষের হৃদয় কোথাও খুঁজে পেলেন না। আর ঠিক তখনই তার মনোযোগ এমন এক তরুণের দিকে আকৃষ্ট হল যাকে নিয়ে এর আগে তিনি বিন্দুমাত্র মাথা ঘামাননি। ছেলেটির নাম ছিল ফাহিম। শহরের উপকণ্ঠে একটি জাহাজ মেরামতের ডকইয়ার্ডে কাঠমিস্ত্রির কাজ করত সে। সাদামাটা বেশভূষা, কাঠের গুঁড়োমাখা হাত, নিতান্তই অল্পভাষী, অথচ তার মুখাবয়বে এমন এক অটল স্থিরতা বিরাজমান ছিল যা বড় বড় প্রভাবশালীদের মাঝেও বিরল। আফতাব সাহেব তাকে এর আগেও বেশ কয়েকবার নোটিস করেছিলেন। তার কিছু ছোট নৌকার কাঠের কাজ মাঝে মাঝে ওই ডকইয়ার্ডেই করানো হতো। ফাহিমের একটি দিক তার শুরু থেকেই ভীষণ অন্যরকম লাগত। সে নিজের কাজের কাছে দায়বদ্ধ ছিল, কোনো ক্ষমতার কাছে নয়। তার ভেতরে কোনো তেলবাজি ছিল না, তবে শিষ্টাচারের কোনো ঘাটতিও ছিল না। একবার ম্যানেজার তাকে বকশিস হিসাবে বাড়তি কিছু টাকা সাধলে সে বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বলেছিল, ঘাম ঝরারও রোজগারই আমার শান্তি স্যার, কারো দয়া বা উপঢৌকনে নয়। ফাহিমের সেই উক্তিটি আফতাব সাহেবের মস্তিষ্কে খোদাই হয়ে গিয়েছিল। এখন যখন তিনি তার কন্যার জন্য উপযুক্ত সঙ্গী খুঁজছেন, তখন অবচেতনভাবেই ওই শান্ত মুখশ্রীটি তার চোখের সামনে ভেসে উঠছিল। কিন্তু পর মুহূর্তেই সমাজ বাস্তবতা তাকে প্রশ্নবিদ্ধ করত। একজন শিপিং ম্যাগনেটের কন্যা আর একজন সামান্য কাঠমিস্ত্রি। তবে তার বিবেকের গভীর থেকে আরেকটি প্রশ্ন প্রতিধ্বনিত হতো, আমার কি একজন বিত্তবান জামাতা প্রয়োজন, নাকি একটি নিরাপদ মানুষের আশ্রয়? আফতাব সাহেব অত্যন্ত গোপনে ফাহিমের ব্যাপারে তদন্ত শুরু করলেন। আর যেসব গোপন তথ্য উঠে এলো
তা তার হিসেব নিকেশ সম্পূর্ণ পাল্টে দিল। ফাহিমের পেছনের গল্পটা সাধারণ কোনো দিনমজুরের মতো ছিল না। সে ছিল উচ্চশিক্ষিত, তার বাচনভঙ্গি ছিল প্রমিত ও পরিশীলিত। তার হাঁটাচলা কোনো খেটে খাওয়া শ্রমিকের মতো মনে হতো না। সামুদ্রিক জাহাজের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য ছিল। অনেকেই জানাল যে সে মাঝে মাঝে এমন কিছু অভিজাত ব্যক্তিত্বের সাথে গোপনে সাক্ষাৎ করে যাদের সাথে এই সাধারণ ডকইয়ার্ডের কোনো দূরতম সম্পর্কও থাকতে পারে না। এমনকি এক ব্যক্তি তাকে বস বলে সম্বোধন করতেও শুনেছিল কেউ কেউ। আফতাব সাহেব পরিষ্কার বুঝতে পারলেন যে এই তরুণ নিজের ব্যাপারে অনেক বড় কোনো সত্য আড়াল করে রেখেছে। তবে সে যাই আড়াল করুক, তার চরিত্রে চরম মাত্রার আত্মমর্যাদা বোধ আছে, কোনো হীনমন্যতা বা লোভ নেই। অপরদিকে অন্দরমহলে জারার মানসিক পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও শোচনীয় রূপ নিচ্ছিল। একদিন ব্রেকফাস্টের সময় সে অনেকটা বিলম্বে খাবার টেবিলে উপস্থিত হল। তার দু চোখ কান্নার কারণে ফোলা ছিল। নাদিয়া সুযোগ পেয়েই স্বভাবসুলভ ব্যঙ্গ করে উঠল। যাক, নবাবজাদির ঘুম ভাঙার সময় হল শেষমেশ। শোক পালন করাটা কি কোনো চাকরি নাকি যে প্রতিদিন ঘড়ি ধরে সবার সামনে প্রদর্শন করতে হবে? এদিন আফতাব সাহেব ঠিক সেখানেই উপস্থিত ছিলেন। তিনি তার জীবনে প্রথমবারের মতো চরম ধমকের সুরে বলে উঠলেন, মুখ বন্ধ করো নাদিয়া, এরপর থেকে আরেকটি শব্দও যেন তোমার মুখ থেকে না বেরোয়। নাদিয়া জোরপূর্বক একটা মেকি হাসি হেসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। আরে, আমি তো একটু ঠাট্টা করছিলাম, আমিও তো মন থেকে চাই যারা আবার হাসি খুশি হয়ে উঠুক। আফতাব সাহেব নিচু কিন্তু গম্ভীর গলায় জবাব দিলেন, হাসি খুশি থাকা শব্দটা উচ্চারণ করা ভীষণ সোজা। যার ভেতর দিয়ে যায় শুধু সেই বোঝে এর আসল ওজন কতটুকু। ওই ঘটনার পর তার ভেতরের সংকল্প পাথরকুচির মতো শক্ত হল। ঠিক পরের দিন তিনি ব্যক্তিগতভাবে ফাহিমের সাথে কথা বলতে ডকইয়ার্ডে হাজির হলেন। তখন মধ্য দুপুর। ফাহিম একটি কাঠের লঞ্চের ডেকে বসে হাতুড়ি বাটালি চালাচ্ছিল। আফতাব মাহমুদকে দেখে সে বিনম্র শ্রদ্ধায় কাজ থামিয়ে উঠে দাঁড়াল। সালাম আলাইকুম স্যার। আফতাব সাহেব সরাসরি বললেন, তোমার সাথে কিছু ব্যক্তিগত আলাপ আছে। কিছু সময় পর তারা দুজনে শহরের কোলাহল থেকে দূরে একটি নির্জন রেস্তোরাঁর কেবিনে মুখোমুখি বসল। প্রথম কয়েক মিনিট পিনপতন নিস্তব্ধতা চলল। এরপর আফতাব সাহেব কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় চলে এলেন। আমি আমার একমাত্র কন্যার পুনরায় বিবাহ দিতে ইচ্ছুক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি তার দায়িত্ব নেবে। ফাহিম হতবাক হয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের শ্রবণ শক্তির ওপর তার ঘোরতর সন্দেহ হচ্ছিল। আমি আপনার কন্যাকে বিয়ে করব? কিন্তু আমার আসল পরিচয় কি আপনার জানা আছে? আফতাব সাহেব আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি শুধু এতটুকুই অবগত আছি যে তুমি বাইরে যা আবরণ পরে আছো ভেতরটা তোমার মোটেও সেরকম নয়, আর আমি এ বিষয়েও নিশ্চিত যে তোমার ভেতরে একটা নিখাদ মনুষ্যত্ব বাস করে। ফাহিম একটা গভীর দম ছাড়ল। স্যার, ব্যাপারটা এত সরল নয়। আমার জীবনের সমীকরণগুলো অনেক বেশি জটিল। আমার মেয়ের জীবনের পথটাও কোনো মসৃণ গালিচা ছিল না। আফতাব সাহেব পাল্টা জবাব দিলেন, তার এখন এমন একজন সঙ্গীর দরকার যে তার পুরনো দাগগুলোকে অভিশাপ বলে গণ্য করবে না। বেশ কিছুক্ষণ মৌন থাকার পর ফাহিম নিজের আবরণে ঢাকা অতীত উন্মোচন করতে শুরু করল। আদ্যপান্ত নয়, তবে আফতাব সাহেবের সন্দেহ মেটানোর মতো পর্যাপ্ত অংশই সে জানাল। সে দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল শিল্পপতি পরিবারের উত্তরাধিকারী। তার পিতার আকস্মিক তিরোধানের পর পুরো পরিবার জুড়ে শেয়ার ও সম্পত্তির লোভে এক কদর্য গৃহযুদ্ধ বেজে ওঠে। সেই নোংরা পরিবেশ থেকে সে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নেয়। নিজের বংশপরিচয় আড়াল করে সে সমাজটাকে অর্থ আর ক্ষমতার বাইরে থেকে পর্যবেক্ষণ করতে চেয়েছিল। কে নিঃস্বার্থভাবে মর্যাদা দেয়, কে বেশভূষা দেখে নিজের রূপ পাল্টায়, কে একজন মানুষকে কেবল মানুষ হিসাবে মূল্যায়ন করে। সে এই নগ্ন বাস্তবতাগুলোর মুখোমুখি হতে চেয়েছিল। আফতাব সাহেব মনোযোগ সহকারে সবটা হজম করলেন। ফাহিম তার কথার উপসংহার টেনে বলল, আমি আপনার কন্যার সাথে কোনো মিথ্যাচার করতে রাজি নই। যদি কোনোভাবে আমাদের এই সম্পর্ক পরিণতি পায়, তবে আমার এই সত্যগুলো তার অজানা থাকবে না। আফতাব সাহেব অস্বস্ত করে বললেন, আমার একমাত্র চাওয়া হলো তুমি তাকে প্রাপ্য সম্মানটুকু দেবে। বাকি সত্যগুলো সময়ের হাতে ছেড়ে দাও, ঠিক সময়েই তা প্রকাশিত হবে।
এবার সবচেয়ে দুরূহ মিশনটা বাকি রয়ে গেল, জারাকে রাজি করানো। যখন আফতাব সাহেব তার সামনে পুনর্বিবাহের প্রস্তাব উত্থাপন করলেন, তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে বলে উঠল, না আব্বু, আমার পক্ষে এটা অসম্ভব। একবার যখন সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে, এরপর আমি নতুন করে কারোর জীবনে ঢুকে কি শান্তি আনব? সমাজ কি চর্চা করবে? যে মানুষটা আমাকে গ্রহণ করবে সে তো মনে মনে ভাববে যে সে একজন বাতিল ও বিধ্বস্ত মেয়েকে কুড়িয়ে এনেছে। আফতাব সাহেব পরম মমতায় তার মুখমণ্ডল 2 হাতে আগলে ধরে বললেন, যে ব্যক্তি এমন হীন মানসিকতা পোষণ করবে সে আমার এই প্রাসাদের গেট পেরোবার যোগ্যতা রাখে না। আমি এমন কাউকে খুঁজিনি যে তোমার ওপর অনুগ্রহ করবে। আমি তোমার জন্য এমন একজন পুরুষকে বেছেছি যে সত্যিকার অর্থে একজন পূর্ণাঙ্গ মানুষ। জারার চোখের কোল বেয়ে জল নেমে এলো। কিন্তু আমার ভেতরটা যে আতঙ্কে জমে আছে বাবা। ভীত হওয়াটা কোনো অপরাধ নয় মা, আফতাব সাহেব বোঝালেন। তুমি কেবল তার সাথে একটিবার কথা বলে দেখো, চূড়ান্ত সিদ্ধান্ত তোমার হাতেই থাকবে। দিন দুয়েক পর আফতাব সাহেব তার নিজস্ব বাগানবাড়িতে ওই দুজনের পরিচিত হওয়ার একটা সুযোগ করে দিলেন। যারা একদম হালকা রঙের একটি সালোয়ার কামিজে উপস্থিত হয়েছিল। ফাহিমও তার সেই চিরাচরিত সাদামাটা শার্ট প্যান্টেই ছিল। প্রথম দিকে দুজনেই একদম নিশ্চুপ ছিল। নীরবতা ভেঙে ফাহিমি প্রথম মুখ খুলল। আমার মনে হয় আপনি পারিপার্শ্বিক চাপে পড়ে এখানে আসতে রাজি হয়েছেন। যারা খুব ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল। হতে পারে, ফাহিম স্পষ্ট গলায় বলল। তাহলে আমি আমার দিকটাও খোলাসা করে দিই। আমি এখানে কোনো মহৎ কাজ বা কারোর ওপর বদান্যতা দেখাতে আসিনি, আর আমি নিজে কারো গলার কাঁটা বা বোঝা হয়ে থাকতেও আগ্রহী নই। যারা প্রথমবার সরাসরি তার চোখের দিকে দৃষ্টি মেলাল, তার ওই 2 চোখে এক ফোঁটাও করুণার রেশ ছিল না। এই সোজাসাপটা কথাটি তার হৃদয়ে প্রবলভাবে নাড়া দিল। আরও কিছুক্ষণ পর ফাহিম শান্তভাবে বলল, যদি ভাগ্যক্রমে আমাদের মাঝে কোনো বন্ধন তৈরি হয়, তবে আমি আপনাকে কোনো ভাগ্যহীনা রমণী হিসেবে নয়, সম্পূর্ণ একজন স্বতন্ত্র মানুষ হিসেবেই মূল্যায়ন করব। জারার পাষাণ হয়ে থাকা মনের বরফটা যেন কিছুটা উষ্ণতা পেল। প্রথমেই আলাপচারিতা খুব সংক্ষিপ্ত হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। জারা নিজের কামরায় ফিরে গেল এবং অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো কায়নায় নিজের দিকে ভালোভাবে তাকালো। সে ঠিক মেলাতে পারছিল না যে এই অচেনা লোকটির মাঝে এমন কি জাদু ছিল যা তাকে বাকি সব মানুষের চেয়ে আলাদা করে তুলল। হতে পারে তার নির্লিপ্ত আচরণ, হতে পারে কোনো রকম সহানুভূতি ব্যতি রেখে বাস্তব কথা বলা, অথবা হতে পারে তার সেই দৃঢ় প্রতিশ্রুতি যে সে তাকে কোনো সামাজিক লেভেলে নয়, স্রেফ একজন মানুষ হিসেবেই গ্রহণ করবে। পরবর্তী দেখায় ফাহিম নিজেকে আরও কিছুটা মেলে ধরল। সে তার নিজের একাকী লড়াইয়ের কথা শেয়ার করল। সে জানালো যে অভিজাত মহলের চাকচিক্য অনেক কদর্য তাকে ঢামাছাপা দিতে পারে ঠিকই, কিন্তু বিবেকের আয়নাকে ফাঁকি দিতে পারে না। সে তার ফেলে আসা জীবনকে মুখোশের মেলা বলে আখ্যা দিল এবং ডকইয়ার্ডের এই ঘাম ঝরানো জীবনকে মুক্ত বাতাসের ঠিকানা হিসেবে অভিহিত করল। যারা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, এত বিশাল সাম্রাজ্য এবং ঐশ্বর্য স্বেচ্ছায় ত্যাগ করে পথে নেমে এলেন, আপনার কি একটু আতঙ্ক কাজ করেনি? ফাহিম অত্যন্ত প্রশান্ত স্বরে উত্তর দিল, ভয় অবশ্যই কাজ করেছিল, কিন্তু তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ মনে হয়েছিল ওই মানুষগুলোকে যারা রক্তের সম্পর্ককেও নিছক ব্যবসায়ী ডিল বা লাভ ক্ষতির পাল্লায় মাপে। এই উত্তর শোনার পর যারা অনেকটা সময় নিশ্চুপ হয়ে বসে রইল। প্রথমবারের মতো তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে সামনের চেয়ারে বসা এই ব্যক্তিটি তার দগ্ধ হওয়ার যন্ত্রণাটি নিখুঁতভাবে অনুধাবন করতে সক্ষম, কারণ সে নিজেও জীবনের কোনো এক অধ্যায়ে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। এরপর আরও গুটি কয়েক সাক্ষাৎ হল। ঠিক ততটুকুই, যতটুকু সময় দুজন আহত ও শান্ত মানুষের মাঝে আস্থার একটি সরু সেতু নির্মাণ করতে প্রয়োজন। ফাহিম সবসময়ই জারার এই মৌনতাকে শ্রদ্ধা করত। সে তাকে অযাচিত প্রশ্নের তীরে বৃদ্ধ করত না, তার ফেলে আসা অতীত নিয়ে কোনো ব্যবচ্ছেদ করত না। সে কেবল তার কাছাকাছি বসে থাকত, তার অগোছালো কথাগুলো শুনত, আর মাঝে মাঝে শুধু ভরসা দিয়ে বলত, কোনো দ্রুততার প্রয়োজন নেই, তুমি নিজের সময় নাও। একদিন আনমনা হয়ে যারা তাকে জিজ্ঞেস করে বসল, আমি যদি জীবনে আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারি? ফাহিম মৃদু হেসে উত্তর দিল, মানসিকভাবে ঘুরে দাঁড়ানোটা জাদুর মতো রাতারাতি ঘটে না। কিছু দাগ আজীবন বয়ে বেড়াতে হয়, কিন্তু জীবন তো কেবল ওই দাগগুলোর সমষ্টি নয়।
একজন বিশ্বস্ত মানুষের হাত ধরতে পারলে মানুষ নিজের খণ্ডিত অংশগুলোকে জোড়া লাগিয়েও সুন্দরভাবে বাঁচার পথ খুঁজে পায়। সেদিন যারা তার সমস্ত জড়তা ভেঙে প্রথমবারের মতো একটি অকৃত্রিম হাসি উপহার দিল। এখন সে আর এই পরিণয় থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল না। সে সরাসরি সম্মতিও দেয়নি, তবে প্রথমবারের মতো প্রস্তাবটি প্রত্যাখ্যানও করেনি। যেদিন সে লাজুক পায়ে আফতাব সাহেবের কাছে গিয়ে অস্ফুট স্বরে বলল, আব্বু, আপনার যদি মনে হয় যে তিনি যোগ্য পাত্র, তবে আমি এই বিয়ের ব্যাপারে এগোতে পারি। সেদিন খুশিতে আফতাব সাহেবের গাল বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়েছিল। বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত ছিমছামভাবে আয়োজন করা হলো। কোনো জমকালো পার্টি নেই, হাজারো অতিথি নেই, নেই কোনো ব্যান্ড পার্টির উল্লাস। এবার আফতাব মাহমুদের সমাজের লোক কি বলবে সেই মাথা ব্যথা ছিল না। তার কেবল কন্যার মানসিক প্রশান্তিটুকু লাঘব করার তাগিদ ছিল। নাদিয়া বাইরে থেকে নিজেকে পরম তৃপ্ত হিসেবে জাহির করছিল। সে পরিচিত মহলে প্রচার করে বেড়াচ্ছিল, অবশেষে মেয়েটার একটা গতি হলো। ছেলে দিনমজুর হলেও অন্তত খাটাখাটনি করে তো খায়। তার মনের গহীন কোণে লুকিয়ে থাকা আসল উচ্ছ্বাসের কারণ ছিল এই যে যারা এবার পাকাপাকিভাবে এই প্রাসাদ ছেড়ে বিদায় নেবে। বিয়ের আসরে যারা বধূ বেশে উপস্থিত হলো ঠিকই, তবে তার অবচেতন মন তখনও অজানা এক ভীতির সাথে যুদ্ধ করছিল। এটি ছিল তার জীবনের দ্বিতীয় অধ্যায়। তার অতীত স্মৃতিগুলো তাকে বারবার পিছনের দিকে টেনে ধরছিল। কিন্তু যখন কবুল বলার সময় উপস্থিত হলো, তখন সে আর চোখে একবার ফাহিমের মুখের দিকে তাকালো। সেই মুখে বিন্দুমাত্র কোনো দ্বিধা বা চাঞ্চল্য ছিল না, ছিল কেবল এক পর্বত সম দৃঢ়তা আর নির্ভরতা। সেই নির্ভরতার ছায়াতেই যারা নিজেকে শক্ত রাখতে পেরেছিল। যখন বিদায়বেলার ক্ষণ ঘনিয়ে এলো, তখন আফতাব সাহেব তার কন্যার হাত ফাহিমের করতনে সঁপে দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমার এই মাটাকে এবার আর মাঝপথে ছেড়ে যেও না বাবা। ফাহিম শ্রদ্ধাবনত হয়ে প্রতিশ্রুতি দিল, আমি আমার কথার বরখেলাফ করব না। স্বামীর গৃহে পদার্পণের পর সেই প্রথম রজনীতে যারা একদম বাক্যহারা হয়েছিল। কামরায় এক মায়াবী আবছা আলো জ্বলছিল। হাতের মিহিবি কারুকাজের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে তার অনুভব হচ্ছিল ভাগ্য যেন তাকে আবার নতুন কোনো পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ঠিক সেই মুহূর্তে ফাহিম মোলায়েম স্বরে বলল, আজকের এই পরিবেশটা তোমার জন্য মানিয়ে নেওয়া মোটেও সহজ নয়। আমি তোমাকে শুধু এটুকু আশ্বস্ত করতে চাই যে আমার তরফ থেকে তোমার উপর কোনো জোর জবরদস্তি নেই। কাগজ কলমের স্বাক্ষরে কেবল আইনি সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু আত্মার বিশ্বাস অর্জনের জন্য সময়ের প্রয়োজন হয়। যারা প্রথমবারের মতো তার বুকের ওপর চেপে বসা পাথরটা নামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সেই রাতেই ফাহিম তার জীবনের সম্পূর্ণ লুকায়িত অধ্যায়টি তার সামনে উন্মোচন করল। তার প্রকৃত নাম, বংশ, তার মূল পরিচয়। সে এটাও পরিষ্কার করল যে সে দেশের বিখ্যাত এক টেক্সটাইল রাজত্বের একমাত্র উত্তরাধিকারী। ডকইয়ার্ডের ওই দিনমজুরের পেশাটা তার নিয়তির নির্মম পরিহাস ছিল না, ছিল সম্পূর্ণ তার নিজের বেছে নেওয়া এক নির্বাসন। সে বলল, আমি চেয়েছিলাম তুমি আমার পেছনের সাইনবোর্ডটার বদলে আমার আসল মানুষটাকে মূল্যায়ন করো। প্রথম ধাক্কায় যারা কিছুটা চমকে গিয়েছিল ঠিকই, তবে পরক্ষণেই তার ফাহিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ে গেল। তার সেই স্থিতধী চরিত্র, তার অসীম শিষ্টাচার, তার সহ্য শক্তি। যারা অনুধাবন করল যে এটি কোনো ধোঁকাবাজি ছিল না, ছিল কেবল উপযুক্ত ক্ষণের জন্য নীরব প্রতীক্ষা। সে কেবল মৃদু হেসে উচ্চারণ করল, সম্ভবত ঠিক এই গুণটার জন্যই আমি তোমার উপর এতটা নির্ভর করতে পেরেছি। এরপর উদিত হল পরবর্তী দিনের রৌদ্রোজ্জ্বল প্রভাত। খুব কাঁক ডাকা ভোরেই আফতাব মাহমুদের প্রাসাদের প্রবেশদ্বারে সারি সারি দামি ব্র্যান্ডের এসইউভি এসে ব্রেক কষল। সশস্ত্র বডিগার্ড, কর্পোরেট স্যুট পরিহিত উচ্চপদস্থ কর্মকর্তা, মুহূর্তের মাঝেই পুরো বাড়ির আবহাওয়া একেবারে বদলে গেল। নাদিয়া কৌতূহলবশত ব্যালকনিতে পা রাখতেই তার চেহারার রক্তশূন্য হয়ে গেল। প্রধান গেটে অবস্থানরত এক সুঠামদেহী ব্যক্তি ঘোষণা করল, আমরা রহমান টেক্সটাইল কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। পুরো বাড়ির কাজের লোকেদের মাঝে এক গুঞ্জন তৈরি হল। ঠিক ওই সময়ে কনভয়ের সবচেয়ে দামি গাড়িটির দরজা খুলে গেল। ফাহিম বাইরে পা রাখল। তবে আজকের এই ব্যক্তিটি ডকইয়ার্ডের সেই ধুলোমাখা ফাহিম ছিল না। আজ তার গায়ে চাপানো ছিল নামি দামি ব্র্যান্ডের 3 পিস স্যুট। তার পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা তাকে বসের সম্মান দিচ্ছিল। নিরাপত্তারক্ষীদের কর্ডন তার সামাজিক অবস্থানের সুস্পষ্ট জানান দিচ্ছিল। তার ঠিক পাশ দিয়েই বেরিয়ে এলো যারা।
এই দৃশ্য দেখে নাদিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি ধসে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই বিশাল ড্রয়িং রুমে আসন গ্রহণ করল। রহমান কর্পোরেশনের এক জ্যেষ্ঠ ডিরেক্টর আফতাব সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ফাহিম স্যারের নিজস্ব নির্দেশনা ছিল যে প্রকৃত সত্যটা কেবল উপযুক্ত সময়েই যেন আপনাদের গোচরীভূত হয়। নাদিয়ার কানের পর্দায় কেবল একটি শব্দই বারবার বাড়ি খাচ্ছিল, ফাহিম স্যার। তার স্মৃতিতে ভেসে উঠছিল কিভাবে সে এই ছেলেটিকে ভিখারি সমতুল্য ভেবে মনে মনে তুচ্ছ তাচ্ছিল্য করত, কিভাবে সে জারার বিদায় মনে মনে উল্লাস করেছিল যে মেয়েটা এবার বস্তিতে গিয়ে পৌঁছবে, অথচ এখন সেই সাধারণ ছেলেটি তাদের চেয়ে কয়েক গুণ বেশি প্রভাবশালী ও বিত্তশালী হিসেবে আবির্ভূত হয়েছে। ফাহিম দৃঢ় পায়ে এগিয়ে গেল। সে সর্বপ্রথম আফতাব সাহেবের সামনে মাথা ঝুঁকিয়ে কদমবুসি করল। আপনি আমার মতো একজন অপরিচিতের ওপর অন্ধবিশ্বাস স্থাপন করেছেন। জীবনে প্রথমবার কেউ আমার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, বরং আমার ভেতরের মানুষটিকে দেখে আমাকে আপন করে নিয়েছে। আফতাব সাহেবের দু চোখ জলে টলটল করে উঠল। আমি তো কেবল আমার রাজকন্যার জন্য একজন সত্যিকারের রক্ষক খুঁজেছিলাম। পিছনের সম্পত্তির পাহাড় আমার কাছে কখনোই মুখ্য কোনো মাপকাঠি ছিল না। ঠিক তখনই নাদিয়া তোতলামো মেশানো কাপা স্বরে জিজ্ঞেস করে বসল, এই সব নাটকের মানে কি? আসলে আপনি কে? ফাহিম তার স্বভাবসুলভ নিস্তব্ধ স্বরে জবাব দিল, আমি ঠিক ওই একই ব্যক্তি যাকে আপনি রাস্তার ফকির ভেবে পদে পদে তাচ্ছিল্য করেছিলেন। গোটা ড্রয়িং রুমে যেন একটা শ্মশানের নীরবতা নেমে এলো। আর ঠিক তখনই যারা সামনের দিকে পা বাড়াল। জীবনে প্রথমবার সে তার সৎ মায়ের চোখের দিকে কোনো রকম ভয় ডর ছাড়াই সরাসরি তাকাল। তার কণ্ঠস্বর অনুচ্চ হলেও তাতে ছিল ইস্পাতের মতো কাঠিন্য। একজন মানুষের প্রকৃত ওজন তার ব্র্যান্ডের জামা, পেশা বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পরিমাপ করা যায় না। আফসোস, আপনি যদি এই সাধারণ তত্ত্বটা আগে উপলব্ধি করতে পারতেন, তবে হয়তো বিনা কারণে কারোর হৃদয় এতটা ক্ষতবিক্ষত হতো না। লজ্জায় ও অপমানে নাদিয়ার মাথা নিচু হয়ে গেল। তার মুখে কুলু পাটা ছিল। ঠিক সেই মুহূর্তে আফতাব মাহমুদও চরম হুঁশিয়ারি দিয়ে বললেন, আমি অনেক দিন ধরে অন্ধ সেজেছিলাম, কিন্তু আজকে সেই অঙ্কের সমাপ্তি। ভবিষ্যতে যদি জারার ব্যাপারে তোমার মুখ থেকে আর একটিও বিষোদ্গার বের হয়, তবে এই প্রাসাদের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই চরম মুহূর্তে নাদিয়া প্রথমবারের মতো মর্মে মর্মে অনুধাবন করল যে সে শুধু জারাকেই বাড়ি ছাড়া করতে পারেনি, বরং নিজের স্বামীর চোখে নিজের শেষ সম্মানটুকুও খুইয়েছে। অন্যদিকে যারা তার বর্ণিল নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছিল। ফাহিমদের প্রাসাদতুল্য বাড়িটি ছিল সুবিশাল, ঐশ্বর্যশালী ও ক্ষমতাবান। তবে জারার চোখ এখন আর ওই ইট পাথরের জাকজমকে আটকে থাকত না। সে এখন আসল মানুষের মর্যাদা বুঝতে শিখেছিল। আর তার অন্তরের সবচেয়ে বড় প্রশান্তির জায়গাটি ছিল যে এত সব ঝড়ঝাপটার পর তার হাতটা একজন যোগ্য ও সঠিক পুরুষের হাতেই ধরা আছে। ওই বিশাল অট্টালিকায় পা রেখেই ফাহিম তাকে বলেছিল, এই বাড়িতে মানিয়ে নেওয়ার জন্য তোমার কারো মতো নকল হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কেবল তোমার পুরনো জারা হয়েই থাকো। ফাহিমের এই কথাটি জারার মস্তিষ্কে একটা বীজ বুনে দিয়েছিল। এরপর খুব ধীর লয়ে তার চারপাশটা বদলাতে শুরু করল। পরিবর্তনের সূচনাটা ছিল খুবই সূক্ষ্ম। সে তার সেই বিবর্ণ পোশাকের খোলস ছেড়ে ধীরে ধীরে রঙিন ধাপড়ে নিজেকে সাজাতে শুরু করল। শুরুতে হালকা ম্যাজেন্টা, এরপর বাসন্তী, তারপর গাঢ় নীল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের এই নবজাগরণকে উপভোগ করতে শিখল। সে বাড়ির ছাদে তৈরি বাগানে হাঁটাহাঁটি করত, পরিবারের অন্য সদস্যদের সাথে গল্পগুজব করত। একটু একটু করে তার সেই হারিয়ে যাওয়া হাসিটা ফিরে পাচ্ছিল। ফাহিম কখনোই তাকে কোনো কাজের জন্য চাপ প্রয়োগ করেনি। সে শুধু তার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করে দিয়েছিল। কিছুদিন বাদে তাদের এক পারিবারিক গেট টুগেদারে এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়া জারাকে দেখে বলে উঠলেন, মাগো, তোমার ওই হাসিমাখা মুখটা দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। ওই কথাটি শোনার পর যারা নিজের ঘরে ফিরে ডুকরে কেঁদে উঠেছিল। তবে এই অশ্রু কোনো দুঃখের ছিল না, এটি ছিল নিজের হারিয়ে যাওয়া সত্তাকে এত দীর্ঘ সময় পর ফিরে পাওয়ার এক পরম তৃপ্তির কান্না। ফাহিম তাকে সান্ত্বনা দিতে গিয়ে কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করেনি। সে কেবল একজন নীরব পাহারাদারের মতো তার পাশে বসেছিল।
ক্রমান্বয়ে যারা নিজের ভাগ্যকে দোষারোপ করা চিরতরে বন্ধ করে দিল। তার বোধোদয় হল যে প্রথম স্বামীর অকাল মৃত্যুতে তার বিন্দুমাত্র কোনো অপরাধ ছিল না। একা হয়ে যাওয়াটা কোনো পাপ নয়, আর পুনর্বিবাহ কারো করুণার ভিক্ষা নয়, এটি প্রতিটি মানুষের একটি স্বাভাবিক মানবাধিকার। সর্বোপরি সে এই চিরন্তন সত্যটি উপলব্ধি করতে পারল যে মর্যাদা কখনো হাত পেতে আদায় করতে হয় না। যোগ্য এবং সঠিক একজন মানুষের ছত্রছায়ায় থাকলে তা আপনা আপনি অর্জিত হয়। বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর যারা যেদিন বাবার সাথে দেখা করতে এলো, সেদিন তার মাঝে সেই পুরনো বিধ্বস্ত যারার কোনো ছিটে ফোঁটাও ছিল না। তার দৃষ্টিতে এক অনাবিল প্রশান্তি খেলা করছিল। তার ঠোঁটের কোণে লেগেই ছিল এক চিলতে তৃপ্তির হাসি। সে আর সমাজের বোঝা হিসেবে নয়, বরং নিজের জীবনের যুদ্ধে জয়ী এক বীর নারী হিসেবে ফিরে এসেছিল। তাকে দেখা মাত্রই আফতাব সাহেব আবেগে আপ্লুত হয়ে অঝরে কেঁদে ফেললেন। এখন সব ঠিকঠাক চলছে তোরে মা? যারা তার পিতাকে শক্ত করে আলিঙ্গন করে বলল, আমার জীবনে এই প্রথমবার মনে হচ্ছে আব্বু, আমি বোধহয় সত্যি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আফতাব সাহেব সেদিন শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিলেন। হয়তো তিনি তার পরলোকগত স্ত্রীর আত্মার উদ্দেশ্যেই মনে মনে বলছিলেন, দেখেছ, আমাদের আদরের মেয়েটা আবার নতুন করে উড়তে শিখে গেছে। তবে এই উপাখ্যানের সবচেয়ে মধুর সমাপ্তিটা এখনও পর্দার আড়ালে রয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন পর শহরে একটি বড় সেমিনারের আয়োজন করা হলো। ওই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল পিছিয়ে পড়া ও একাকী নারীদের সামাজিক মূল্যায়ন, মানসিক ক্ষমতায়ন এবং নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগানো। হলরুমে অসংখ্য নারীর সমাগম ঘটেছিল। তাদের মাঝে অনেকেই ছিল যাদের জীবনের চাকা সমাজ গায়ের জোরে থামিয়ে দিয়েছিল। অনেকেই ছিল যারা তখনও অজানা লোকলজ্জার ভয়ে গুটিয়েছিল। আবার অনেকেই ছিল যারা নিজেদেরকে পরিবারের গলগ্রহ বলে ভাবতে শুরু করেছিল। ডায়াসে দাঁড়িয়ে যারা প্রথম কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। হতে পারে সেই মুহূর্তে তার চোখের সামনে তার পার করে আসা ভয়াবহ অতীতটা ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসছিল। সেই ফ্যাকাশে কাপড়, চার দেওয়ালের বন্দি জীবন, গঞ্জনা, অবজ্ঞা আর এক বুক বোবা কান্না। আর তারপরই সেই জাদুকরী হাতের স্পর্শ, যা তাকে কোনো করুণায় নয়, নিখুঁত মর্যাদার সাথে আগলে ধরেছিল। সে মাইক্রোফোনটি টেনে নিয়ে বলতে শুরু করল, একজন নারীর জীবনের ব্যাপ্তি তার বৈবাহিক পরিচয়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত। তার জীবনসঙ্গী যদি পৃথিবী থেকে বিদায় নেয়, তার মানে কখনোই এটা নয় যে ওই নারীর নিজের অস্তিত্বও বিলীন হয়ে গেছে। একজন প্রিয়জনকে হারানোর শোকেই মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে তার চেয়েও কয়েক গুণ ভয়ঙ্কর ট্র্যাজেডি হল সমাজের ওই নোংরা মানসিকতা, যা একজন জীবিত রক্তমাংসের মানুষকে মৃত বা অসম্পূর্ণ বলে রায় দিয়ে দেয়। সম্পূর্ণ অডিটোরিয়াম এক জাদুকরী নিস্তব্ধতায় ডুবে গেল। যারা তার বক্তব্য চালিয়ে গেল, আমিও আপনাদের মতো ওই বাঁকা দৃষ্টিগুলোর শিকার হয়েছি। আমিও এমন সব বাক্যবান হজম করেছি যা মানুষের শরীরকে নয়, সরাসরি আত্মাকে খুন করে ফেলে। তবে আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের শুধু এই বার্তাটাই দিতে চাই যে কোনো নারীর অন্ধকার অতীত তার ভবিষ্যৎকে সংকুচিত করতে পারে না। তার কোনো ভিক্ষার দয়ার প্রয়োজন নেই। তার প্রাপ্য হল নিঃস্বার্থ সম্মান। তার জন্য কোনো আইসোলেশন সেল নয়, তার প্রয়োজন একটি দ্বিতীয় সুযোগ। গ্যালারিতে বসা অসংখ্য শ্রোতার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। আর যেই সকল মানুষ কোনো একাকী বা মানসিকভাবে বিপর্যস্ত নারীকে তাচ্ছিল্যের নজরে দেখে, যারা কণ্ঠে জোর দিয়ে বলল, তাদের এই সহজ সমীকরণটা মাথায় রাখা উচিত যে জীবনের ট্রমা মানুষকে কখনো ছোট করে না, বরং সেই ট্রমার পর যদি একটা সঠিক মানুষের সমর্থন পাওয়া যায়, তবে সেই আঘাতই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। পুরো কনফারেন্স হল গগনবিদারী করতালিতে মুখরিত হয়ে উঠল। ভিআইপি সারিতে উপবিষ্ট আফতাব শাহের গাল বেয়ে তখনও নোনা জল ঝরছিল। মঞ্চের এক কোণে দাঁড়িয়ে ফাহিম এক তৃপ্তির হাসি হাসছিল এবং একদম পেছনের সারিতে লুকিয়ে থাকা নাদিয়ার মাথা অপরাধ বোধে নিচু হয়েছিল, কারণ সেই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে থাকা স্পিকার কেবল একজন ব্যক্তি যারা ছিল না। সেদিন তার কণ্ঠে সেই হাজারো অবহেলিত নারীর আর্তনাদ ভাষা পাচ্ছিল, যাদেরকে এই সমাজ কাঠামো জীবন্ত কবর দিয়ে রেখেছিল। ওই স্মরণীয় দিনটিতে তিনটি অমোঘ সত্য দিনের আলোর মতো প্রস্ফুটিত হয়েছিল।
যে সাদামাটা কাঠমিস্ত্রিকে সবাই পথের কাঙাল ভেবেছিল, দিন শেষে সেই সবচেয়ে ক্ষমতাবান হিসেবে নিজের প্রমাণ রেখেছিল। যে ভাগ্যহীনা কন্যাকে সবাই সমাজের জঞ্জাল মনে করেছিল, সেই সবচেয়ে প্রভাবশালী ও দৃঢ় চেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর যে পিতা সমাজের ভ্রুকুটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের মেয়ের জন্য সম্পদের বদলে মনুষ্যত্বকে বেছে নিয়েছিলেন, সত্যিকার অর্থে তিনি পৃথিবীর সবচেয়ে বিত্তশালী পিতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। এই উপাখ্যানের প্রকৃত মাধুর্য এই জায়গায় নিহিত ছিল না যে ফাহিম আসলে একজন কোটিপতি ছিল। এর আসল সৌন্দর্য লুকিয়েছিল এখানে যে যারা এমন একজন জীবনসঙ্গী খুঁজে পেয়েছিল যে তার ভয়ঙ্কর ট্রমাগুলোকে নিজের বোঝা হিসেবে নেয়নি, যে তাকে করুণার পাত্রী না বানিয়ে রানীর সম্মান দিয়েছিল, যে তাকে নিজের ছাঁচে ফেলার কোনো বৃথা চেষ্টা করেনি, বরং তাকে তার নিজের মতো করে প্রস্ফুটিত হওয়ার জন্য একটি নিরাপদ উদ্যান তৈরি করে দিয়েছিল। আর ঠিক এই কারণেই সে এক চুরমার হয়ে যাওয়া পুতুল থেকে পুনর্জন্ম লাভ করে এমন এক সাহসী নারীতে রূপান্তরিত হতে পেরেছিল যে নিজের ক্ষতগুলোকে সিঁড়ি বানিয়ে অগণিত দিশেহারা মানুষের পথ প্রদর্শক হতে সক্ষম হয়েছিল। আফতাব সাহেব সেদিন মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গেলে ব্যাংক ব্যালেন্স নয়, বরং একটা বিশাল হৃদয়ের প্রয়োজন হয়। আর যারা এটা নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়েছিল যে যদি জীবনে একটা সঠিক মানুষের হাত শক্ত করে ধরা যায়, তবে এই পৃথিবী অবশ্যই তাকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। এটাই হলো এই ঘটনার সবচেয়ে বড় জীবনমুখী বার্তা। কাগজের নোট দিয়ে হয়তো প্রাসাদ বানানো যায়, কিন্তু আত্মার সম্পর্ক তৈরি করা যায় না। করুণার ওপর ভর করে হয়তো টিকে থাকা যায়, কিন্তু বুক ফুলিয়ে বাঁচার জন্য দরকার হয় নিখাত সম্মান। আর কাউকে যদি সত্যিকার অর্থে চিনতে হয়, তবে তার বাইরের চাকচিক্য বা পেশা নয়, বরং তার ভেতরের মনুষ্যত্বটুকু মাপার চেষ্টা করো। প্রিয় দর্শক, এবার আপনাদের কাছে আমার একটি ছোট্ট জিজ্ঞাসা। আপনারা যদি আফতাব মাহমুদের অবস্থানে থাকতেন, তবে কি সমাজের কটূক্তি উপেক্ষা করে নিজের একাকী কন্যার দায়িত্ব একজন বাহ্যিক দৃষ্টিতে দরিদ্র কিন্তু সৎ মানুষের হাতে তুলে দিতেন? আর যদি আপনি জারার জায়গায় থাকতেন, তবে কি এই বৈরী জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার দ্বিতীয় কোনো সুযোগ দিতেন? তো দর্শকবৃন্দ, আজকের এই অনুপ্রেরণামূলক উপাখ্যানটি আপনাদের হৃদয় কতটুকু ছুঁতে পারল তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর বিদায় নেওয়ার আগে আমাদের আজকের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্ট সেকশনে আপনার নাম এবং আপনি কোন প্রান্ত থেকে দেখছেন তা অবশ্যই উল্লেখ করবেন, যাতে আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং সমর্থন আমাদের কাজের স্পৃহা বাড়াতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো আরও একটি বাস্তব গল্পের সাথে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।